তো আজকে আপনাদের আমি একটা ইনস্ট্যান্ট একটা ক্লাস টেস্ট নিলাম, এবং এই ক্লাস টেস্টের বিষয় আপনাদের আগে থেকে বলা হয় নাই। আমি একটু দেখতে চাইছিলাম যে কার কে কেমন লিখতে পারেন আর কি। তো প্রথম যে প্রশ্নটা যদি দেখেন, যে রাহেলা বেগম তার স্বামী করিমের বিরুদ্ধে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধক আইন 2018 3 ধারায় মামলা করলে আদালত অভিযুক্ত ব্যক্তির প্রতি ওয়ারেন্ট ইস্যু করে। মামলাটা করছে কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। আচ্ছা, মামলায় কি ইস্যু করছে? ওয়ারেন্ট ইস্যু করেছে। যৌতুক নিরোধক আইনে 3 ধারা আছে, যৌতুক চাইছে। যৌতুক মানে দাবি করার যে সাজা আছে, যৌতুক নিরোধক আইনের কত ধারায়? 3 ধারায়। উক্ত ওয়ারেন্ট অনুযায়ী অভিযুক্ত করিমকে ফরিদপুর থেকে গ্রেফতার করে ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হয়। ওয়ারেন্ট ইস্যু করছে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঠিক আছে। বাট তারা গ্রেফতার করছে কোথায়? ফরিদপুর, ফরিদপুরে। এবং ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তারা হাজির করা হয়। এখন প্রশ্নে জানতে চেয়েছে যে অভিযুক্ত করিম কোথায় জামিনের আবেদন করবেন। ফৌজদারি কার্যবিধি 1898 সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা। আসামি কি চট্টগ্রামে যাই জামিন চাইবে, নাকি ফরিদপুরে চাইবে, নাকি হাইকোর্টে যাবে? তো এটা হলো আপনাদের পড়াইছিলাম, কিন্তু আপনাদের মনে আছে কিনা সেটা হলো যে আমি একটু ব্যাখ্যা দিই। সেটা হলো যে ধরেন যে ওয়ারেন্ট অনুসারে যখন কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয়, তখন 81 ধারার বিধান অনুসারে তাকে আহ, অনতি বিলম্বে কার কাছে হাজির করতে হবে? ম্যাজিস্ট্রেটের কাছে। এখন 85 ধারায় বলেছিল যে এখতিয়ার বহির্ভূত আদালতে, কোথায় বলেন? এখতিয়ার বহির্ভূত আদালতে যদি তারে হাজির করা হয়, মানে সরি, এখতিয়ারের বাইরে যদি তারে গ্রেফতার করা হয়, তাহলে ওই আসামিরে কোথায় হাজির করবে? ওয়ারেন্ট ইস্যু করছে সেই জায়গায় হাজির করবে, নাকি যে জায়গায় এখতিয়ার বহির্ভূত আদালত সেই জায়গার কারো কাছে হাজির করবে? তো 85 ধারায় বলা হয়েছে যে যে জায়গায় গ্রেফতার করলো, গ্রেফতারকৃত স্থান যদি ওয়ারেন্ট ইস্যুকারী আদালতের 20 মাইলের মধ্যে হয়। কত মাইল? 20 মাইল। 20 মাইলের মধ্যে হইলে তাহলে ওয়ারেন্ট ইস্যুকারী আদালতে হাজির করতে হবে। এই জায়গায় ওয়ারেন্ট দিছে চট্টগ্রাম আদালত, চট্টগ্রাম সিজিএম আদালত। আর গ্রেফতার করছে কোথায়? ফরিদপুর। তাহলে অবশ্যই চট্টগ্রাম থেকে ফরিদপুরের দূরত্ব কত? 20 মাইলের বেশি। তাহলে এই জায়গায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কোনো বিধান নাই। তাহলে আমার হাজির করতে হবে কোথায়? আচ্ছা, এখন 85 ধারায় বলতেছে কি শুনেন। 85 ধারায় বলতেছে কি, আমি একটু ব্যাখ্যা দিই শুনেন। বলতেছে কি যে সংশ্লিষ্ট এলাকার আহ জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে গ্রেফতার করার পর। কার কাছে? সংশ্লিষ্ট জেলার কার কাছে? জেলা পুলিশ সুপার, মানে আমরা যারা বলি এসপি, অথবা কার কাছে? তাহলে প্রথমে এই যে যে করিম রে ফরিদপুরের কার কাছে হাজির করবে? জেলা পুলিশ সুপার অথবা কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুঝেন কিনা? হাজির করার পরে ওই ওয়েদার ডিস্ট্রিক্ট পুলিশ সুপারিনটেন্ডেন্ট অর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যার কাছে হাজত করুক না কেন, তিনি আগে দেখবেন যে এই জায়গায় 76 ধারায় কোনো পৃষ্ঠাঙ্কন আছে কিনা। 76 ধারায় কি? 76 ধারায় বলা আছে যে ম্যাজিস্ট্রেট যখন ওয়ারেন্ট ইস্যু করে, তখন 76 ধারায় ওই পুলিশ অফিসারের জামিনের ক্ষমতা দিতে পারে, যে আপনি ওরে গ্রেফতারও করবেন আবার জামিনও দিতে পারেন। তাহলে যদি 76 ধারার কোনো পৃষ্ঠাঙ্কন থেকে থাকে, এন্ডোর্সমেন্ট থেকে থাকে, তাহলে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার তারে কি দিবেন? জামিন দিবেন। যদি তিনি দেখেন যে 76 ধারার কোনো পৃষ্ঠাঙ্কন নাই, তখন তিনি দেখবেন যেটাকে বেইলেবল অফেন্স নাকি নন বেইলেবল অফেন্স। তো তিনি যদি দেখেন এটা বেইলেবল অফেন্স, তাহলে উনি সাথে সাথে জামিন দিয়ে দিবে। জামিন দেবে ওই পুলিশ সুপার অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট কিসের শর্তে? ধার্য তারিখে ওই চট্টগ্রামে হাজির হওয়ার শর্তে। কিন্তু পুলিশ সুপার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি দেখলেন যে এটা 76 ধারায় পৃষ্ঠাঙ্কন নাই, আবার এটা বেইলেবল অফেন্সও না, তাহলে উনি পুলিশ সুপার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ওনারে পাঠাই দিবেন যে আমাদের আর কিছু করার তাই, যা করার এখন করবে কে? বিচারিক ম্যাজিস্ট্রেট। তাহলে উনি পাঠাই দিবে কার কাছে? ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। তো তারপরে এখন করিম সাহেব অ্যাডভোকেটের মাধ্যমে জামিন চাইবে।
এবং এই জামিন চাইলে, জামিন যদি জামিনযোগ্য অপরাধ 497 ধারায় জামিনটা পাবে, কিন্তু আদালত তারে অন্তর্বর্তীকালীন বেল দিতে পারে। আদালত যদি যোগ্য মনে করে, আদালত যোগ্য মনে করলে যদি বিবেচনায় আনে, তাহলে করিমরে জামিন দেবে। জামিন দেবে কিসের শর্তে? ওই যে আদালতের মামলা সে এলাকায় হাজির হওয়ার শর্তে। এই যে 86 ধারা, এটার দিচ্ছে অন্তর্বর্তীকালীন জামিন বা ইন্টারিম বেল। কি বেল? ইন্টারিম বেল। আর যদি ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন না দেয়, তাহলে ও এক সময় ওই যে পুলিশ তারা ইন্টারিম, মানে সরি ট্রানজিট রিমান্ড আবেদন করবে, তারে এক সময় ওই চট্টগ্রাম ফরিদপুর থেকে নিয়ে যাওয়া হবে কোথায়? চট্টগ্রাম। এখন আমার প্রশ্নে জানতে চেয়েছে যে করিম এই জায়গায় আবেদনটা করবে কোথায়। করিম আমার এই জায়গায়, আপনি একটু 85 86 দুইটাই আলোচনা করবেন এবং বলবেন যে করিম এই জায়গায় জামিনের আবেদন করবে কোথায়? ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এবং এবং 85-র আগে না আসলেও সমস্যা নাই, মেইনলি 85 86। না, ওই যে আপনি মানে মূল যদি আলোচনা করেন, তার মানে বিষয়গুলো আপনার জানা আছে, তাই ইতিহাস টানলাম আর কি। কিন্তু মেইনলি ওই যে যেহেতু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করছে, তাই এই জন্য আমি যে এখানে যে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা এসপি সাহেবের কাছে তাও তো বলি নাই, সেটা তো ওই যে আমি আপনাদের ভাঙাই বললাম যে মেইনলি যে বিধিবিধানটা কি আছে। তাহলে করিম এই জায়গায় 86 ধারার বিধান অনুসারে জামিন চাইবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার ইন্টারিম বেল দিতে পারে 497 ধারার শর্ত সাপেক্ষে, এবং তাকে বলবে ধার্য তারিখে আপনি হাজির হবেন কোথায়? চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই হলো কাহিনী। বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, আমরা 2 নং প্রশ্নটা দেখি। গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার বিচারকালে আসামি পক্ষে সাফাই সাক্ষ্য প্রদান করে একটি জাল দলিল দাখিল করা হয়, যা আদালত কর্তৃক প্রচলিত। মানে আদালত যেটা কি বুঝতে পারে, উক্ত জাল দলিল দাখিলকারীর বিরুদ্ধে আদালত কোন ধরনের পদক্ষেপ নিতে পারে? ফৌজদারি কার্যবিধি 1898 এর সংশ্লিষ্ট বিধানের বিধান এর উল্লেখে আলোচনা করব। বিষয়টা হলো যে আমরা জানি যে যে কোনো ফৌজদারি মামলা যে কেউ দায়ের করতে পারে। মানে একটা হত্যা মামলা, ধরেন পুত্র মারা গেছে, এখন হত্যা মামলাটা যে পিতাকেই দায়ের করতে হবে এমন কোনো কথা নাই। চুরি হয়েছে জাকারিয়ার বাড়ি, জাকারিয়ার বাড়ির চুরির মামলা আমিও দায়ের করতে পারি, আমার লোকাস স্ট্যান্ডে আছে রাইট টু সু। তবে কিছু কিছু মামলা আছে, এই মামলা আদালত নির্দিষ্ট করে দিছে এই মামলা অমুককেই দায়ের করতে হবে, অমুক ছাড়া আর কেউ দায়ের করলে এই মামলা আমলে নেওয়া হবে না। এই কথাগুলো বলা হয়েছে আমাদের ফৌজদারি কার্যবিধির 195 থেকে 199। কত বলেন? 195 থেকে 199। তো যার মধ্যে 195 ধারায় বলেছে যে যদি সরকারি কোনো কর্মকর্তার দায়িত্ব সংক্রান্ত কোনো মামলা হয়, তাহলে ওই সরকারি কর্মকর্তাকেই দায়ের করতে হবে, অথবা তার উপরস্থ কোনো কর্মকর্তাকে দায়ের করতে হবে। যেরকম 144 এর আদেশ যদি কেউ ভঙ্গ করে, তাহলে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটকেই নালিশি মামলা করতে হবে দণ্ডবিধির 188 ধারায়। আমি আপনি করলে হবে না। ঠিক একইভাবে আদালতের কার্যক্রমে যদি কোনো জাল দলিল দেখানো হয়, যদি কোনো মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, এই আদালত কোন আদালত? দেওয়ানি, রাজস্ব, ফৌজদারি। কে কে? দেওয়ানি, রাজস্ব, ফৌজদারি। তাহলে আদালতের কার্যক্রমে যদি মিথ্যা সাক্ষ্য দেওয়া হোক বা জাল দলিল দেওয়া হোক, এই মামলাগুলো ওই আদালতকেই বাদী হয়ে করতে হবে। ওই আদালতে উপস্থিত কোনো উকিল সাহেব বা কোনো পক্ষ যদি বাদী হয়ে মামলা করে, এটা কিন্তু আমলে নেওয়া হবে না। তাদের লোকাস স্ট্যান্ডি নাই। লোকাস স্ট্যান্ডি মানে হলো রাইট টু সু, মামলা করার অধিকার। তাহলে আমাদের এখানে পুরো প্রশ্নে এসেছে যে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাল দলিল দেখাইছে, ধরা পড়ছে। তাহলে এই জায়গায় ওই যে যে জাল দলিলের মামলাটা, এটা কে করবে বলেন? গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেই বাদী হয়ে আমলি আদালতে মামলাটা করতে হবে, না হলে অন্য কেউ করলে এটা আমলে নিবে না। এটাই বলেছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 195। 195। এখন 476 ধারায় বলেছে, কত ধারায়? 476 ধারায় বলেছে যে আদালত স্বয়ং নিজে স্বপ্রণোদিত হয়ে মামলাটা করতে পারে, অথবা আদালতকে কেউ মনে করাই দিতে পারে, আবেদন করতে পারে যে ওনার আপনার আদালতে মিথ্যা সাক্ষ্য বা জাল দলিল দেখানো হয়েছে, আপনি বাদী হয়ে মামলাটা
করে। এই আবেদনটা আদালতকে মনে করাই দিতে হবে কত ধারায়? 476 ধারায়। বুঝেন কিনা? 476 ধারার দরখাস্ত যদি উনি না মঞ্জুর করে, যে না আমি মামলা করব না, তাহলে সংক্ষুব্ধ পক্ষ আপিল করবে 476 খ। কত বলেন? 476 খ। কোন আদালতে? চিফ স্যারের বস কে? দায়রা জজ। তাহলে 476-এর দরখাস্ত যদি না মঞ্জুর করে, তাহলে আবেদন মামলা করতে হবে, মানে আপিল করতে হবে কার কাছে? দায়রা জজের কাছে। কত ধারায়? 476-এর খ। বুঝেন কিনা? আচ্ছা, আমি উনারে দরখাস্ত দিলাম যে আপনি মামলা করেন, অমুক তারিখে জাল সাক্ষী দিছে, ফৌজদারি কার্যবিধির 195 ধারা এই কথা বলা আছে, আপনি মামলা না করলে আমরা কেউ মামলা করলে আমলে নেওয়া হবে না। এখন আমার দরখাস্ত উনি মঞ্জুর করে নাই, উনি নিজে মামলা করে নাই, আমার দরখাস্ত মঞ্জুর করে নাই, আবার না মঞ্জুরও করে নাই, মানে আমার দরখাস্তটা উনি চুপচাপ রেখে দিছে। তো সেই ক্ষেত্রে আমি, উনি যার অধীনস্থ, উনি কার অধীনস্থ? দায়রা জজ। দায়রা জজের কাছে যে দরখাস্ত দেবো 476-এর কতে, কততে? কতে, যে অমুক তারিখে জাল দলিল দেখাইছে, ওই আদালতে আবেদন করছিলাম 476 ধারায়, উনি মামলা করে নাই, আমার দরখাস্ত নামঞ্জুরও করে নাই, এই কারণে আইনের বিধান অনুসারে 476-এর কতে আপনার কাছে এসে দরখাস্ত দিলাম। ফৌজদারি কার্যবিধির 195 ধারার বিধান আছে যে চিফ স্যারও মামলা করতে পারে, আপনিও মামলা করতে পারেন, যেহেতু উনি করে নাই সেহেতু আপনি মামলাটা করেন। বুঝেছেন? এখন উনার কাছে তাহলে দরখাস্ত দিলাম কততে? 476 কতে। এখন উনিও দরখাস্তটা ধরে নামঞ্জুর করে দিল যে না আমি কোনো মামলা করব না। তাহলে এই 476-এ কয়েক দরখাস্ত যে নামঞ্জুর করলো, এই নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে আপিল করব কোথায়? 476 খতে, হাইকোর্ট বিভাগে। বুঝেন কিনা? তাহলে আমি যেটা বুঝলাম যে 476-এর দরখাস্ত নামঞ্জুর হইলেও আপিল 476 খ, অথবা 476 ক এর দরখাস্ত নামঞ্জুর হইলে আপিল কোথায়? 476 খ, সংশ্লিষ্ট আপিল আদালতে। তাহলে আমার এখানে একটা সম্পর্ক আছে 195, 476, 476 ক আর 476 কত খ। বুঝলেন? এখন যদি সমস্যাটা এইভাবে আসতো যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাল দলিল দেখাইছে, সংশ্লিষ্ট বাদী পক্ষের আইনজীবী গিয়ে জাল দলিল জালিয়াতির মামলা করছে আসামি পক্ষের মুখের বিরুদ্ধে, বাদী পক্ষ গিয়া, এই মামলাটা কি চলবে কিনা বলেন? মেইনটেইন হবে কিনা? বাদী পক্ষের আইনজীবীর কি লোকাস স্ট্যান্ডিং আছে কিনা? কত ধারা আলোচনা করতে হবে? 195। বুঝেন? হ্যাঁ হ্যাঁ, 76, 476 ক, 476 খ সবই আলোচনা করতে। তাহলে এই ধরনের একটা প্রশ্ন আসতেই পারে, আসতেই পারে কিনা? এটাই পারে, খুবই সম্ভাবনা আছে। জি জি হ্যাঁ, হবে না। জি জি। তো তাহলে এখানে আমার যে আলোচনা করতে হবে, বিধান যদি বলেছেন এর ওই কড়া সমালোচনা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উক্ত জাল দলিল দখলকারীর বিরুদ্ধে আদালত কোন ধরনের পদক্ষেপ নিতে পারে, আমি বলবো যে আদালতকেই মামলাটা করতে হবে। 195 ধারার বিধান আছে, আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা করতে পারে 476 ধারার বিধান অনুসারে। আদালত যদি স্বপ্রণোদিত হয়ে মামলা না করে, যে কোনো একজন ব্যক্তি আদালতে দরখাস্ত দিবে মামলা করার জন্য 476 ধারায়। 476-এর দরখাস্ত যদি না মঞ্জুর করে, তাহলে সংক্ষুব্ধ পক্ষ আপিল করবে 476 খ ধারায়। কার কাছে? দায়রা জজের কাছে। 476-এর দরখাস্ত না মঞ্জুর করে নাই, মঞ্জুরও করে নাই, তাহলে আমি দায়রা জজের কাছে আবেদন করবো 476 কতে। 476 ক দরখাস্ত যদি রিজেক্ট করে, তাহলে আমি আপিল করবো 476 খতে। কার কাছে? হাইকোর্টের কাছে। তাহলে এখানে আমি আপনাদের বিস্তারিত বুঝাইছিলাম যখন ক্লাস করাই, এখানে আমি আপনাদের আলাদা একটা পেজই দিছিলাম। তাহলে এখানে 195, 476, 476 ক, 476 কি বুঝতে পারছেন এবার? জি আচ্ছা। আগে ওই যে ওই নীতি হয়ে গেল, তার বাদী বিবাদী রোগে আগে হাতের তমসরণ পরিণতি হবে। তো যারা মনে করেন যে ফৌজদারি কার্যবিধি অনেক সহজ, আমার পড়ার দরকার নাই, বা আসেন না এক একজন নবাবজাদা, তো সেই নবাবজাদা গুলো কি হবেন? যারাও পরীক্ষা দিচ্ছেন না তারাও বড় এক একজন নবাবজাদা, অনলাইন ইনক্লুডেড। তো এই নবাবজাদা গুলোর পরিণতি হবে লিখিত পরীক্ষার সময়, তখন ওই ওই মানে পরীক্ষা দিতে গিয়ে ফেসবুক শেয়ার, লাইক, রাজনীতির কথা মনে পড়বে। দেখেন, এবং আবার এমসিকিউতে ঘুরতে হবে, তখন দোষ হবে স্যারের। স্যারের কাছে 2 বছর পড়ছি, কোনো কিছু কমন পড়ে নাই,
আর সার তো আপনার তাইলে একেবারে মানে চাপাইও দিতে হবে, নলে নলে ভরিয়ে দিতে হবে যে যে আমার নানি আল্লাহ মাফ অসুস্থ, করুক স্যার। সে ওনার ওই খাবার চাবাই খাইতে পারতো না, ওনারে নাকের ভিতর নল দিয়ে ঢুকাইতো। তাহলে আপনারাও এখন সেই অসুস্থ হয়ে গেছেন, আপনারা এখন আমার নলের ভিতর দিয়ে ঢুকাইতে হবে। দেখেন, আল্লাহ আল্লাহ মাফ করুক স্যার, রোজার আল্লাহ পরে মাফ করে না, ইনশাল্লাহ স্যার। আল্লাহ যে কষ্ট করে তারে মাফ করে, ঘরে বসে থাকলে আল্লাহ মাফ করে না। দেখেন, দেখেন, তো তাহলে আমরা একটু পড়ায় ফিরি। আহ 3 নম্বর প্রশ্নটা দেখেন, ডিপজলকে গোপালগঞ্জ দায়রা জজ আদালত সাকিবকে হত্যার জন্য দণ্ডবিধির 304 ধারায় শাস্তি প্রদান করে। আগে আমার জানতে হবে দণ্ডবিধির 304 ধারায় কি আছে। দণ্ডবিধির 304 ধারায় আছে পানিশমেন্ট অফ কালপেবল হোমিসাইড। পানিশমেন্ট অফ কালপেবল হোমিসাইড অর্থাৎ যদি কেউ নিন্দনীয় নরহত্যা করে, মানে হত্যা করলো, তার বিরুদ্ধে মামলাটা তো হত্যাই হয়, তাহলে যদি তারে 304 ধারায় সাজা দিয়ে ফেলে, পরবর্তীতে একই ঘটনার জন্য ডিপজলের বিরুদ্ধে 302 ধারার অভিযোগ আনা যাবে কিনা। 302 ধারার অভিযোগ আনলে সেটা 403 ধারায় বাড়িতে হবে, ফৌজদারি কার্যবিধির 403 ধারায় বাড়িতে হবে। কারণ নিন্দনীয় নরহত্যা এবং খুন এই দুইটা অপরাধের উপাদান এক। বুঝতে পারছেন? এই দুইটা অপরাধের উপাদান কি এক। যদি কাউরে খুনের জন্য সাজা দেয়, পরবর্তীতে তার বিরুদ্ধে নিন্দনীয় নরহত্যার মামলা হবে না। যদি কাউরে নিন্দনীয় নরহত্যার সাজা দেয়, পরবর্তীতে তার বিরুদ্ধে 302 ধারার মামলা হবে না। যদি হয় 403 ধারায় ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি দ্বারা কি হবে, বাড়িতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমার এই জায়গায় আলোচনা করতে হবে কত ধারা, ফৌজদারি কার্যবিধি 403 ধারা। আপনি জাস্ট বলে দিবেন যে নিন্দনীয় নরহত্যা এবং খুন এই দুইটা অপরাধের উপাদান কি, একই। যেহেতু উপাদান একই, যে কোনো একটা যদি সাজা দেয়, পরবর্তীতে ওই সেম অফেন্সের উপর ভিত্তি করে তার বিরুদ্ধে খুনের মামলা বা নিন্দনীয় নরহত্যার মামলা করা যাবে না। তবে এই জায়গায় এরকম যদি হতো যে তাকে নিন্দনীয় নরহত্যার সাজা দেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গায় পরবর্তীতে জানা গেল যে একই ঘটনায় সে দস্যুতাও করেছিল, তাহলে তার বিরুদ্ধে কিন্তু দস্যুতার মামলা করা যাবে বা দস্যুতার অভিযোগ আনা যাবে। কারণ উপাদান আলাদা। নিন্দনীয় নরহত্যার উপাদান আর দস্যুতার উপাদান কি এক না। নিন্দনীয় নরহত্যা কিন্তু আলাদা। শুনেন, 403 ধারার উদাহরণ আছে, আমি লেখা দিয়েছিলাম আপনাদের, আপনি আসছেন কিনা জানি না। 403 ধারায় বলা আছে যে 3 জন ব্যক্তি দস্যুতা করছে, করার পর পরে জানা গেছে তারা ডাকাতিও করছে, তাহলে ডাকাতির একই ঘটনার জন্য তাদেরকে ডাকাতির মামলাও করা যাবে। এটা 403 ধারার হুবহু উদাহরণ। যে যদি কেউ দস্যুতা করে, দস্যুতা করার পরে যদি জানা যায় যে তারা ডাকাতিও করেছিল, তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগও আনা যাবে। কারণ দস্যুতা করছিল তারা আলাদা 3 জনে, আর ডাকাতি করতে কয়জন লাগে, 5 জন। এখন আপনি বলতে পারেন যে দস্যুতা যেহেতু একবার করছে, দস্যুতার ডাকাতির ভিতর তো সংখ্যাগত কোনো পার্থক্য নাই, তাহলে প্রথমবার তারা বিচার করছে দস্যুতায়, মানে ওই 3 জন মিলে আসলে দস্যুতাই করছিল, পরের বার তারা আরো লোকজন দিয়ে করছে কি, ডাকাতি। তাহলে ঘটনা দুইটা মানে একই সময় হলেও, একই বাড়ি হলেও, কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা কিন্তু ওই একবার করছে 3 জনে মিলে, একবার করছে 5 জনে মিলে, তো তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ আনা যাবে। ঠিক। সংখ্যাগত পার্থক্য তো রয়েছে দস্যুতা। হ্যাঁ, জি। আরো 2 জন যোগ হয়েছে। আচ্ছা, দেখেন, আমরা 4 নম্বরে চলে আসি। তাহলে এটা তো পারবেন ইনশাল্লাহ, সোজা ছিল। সাধারণ অভিপ্রায় এবং অপরাধজনক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য, এটা খুব সোজা। সাধারণ অভিপ্রায় আছে 34, অপরাধজনক ষড়যন্ত্র আছে 120 ক তে সংজ্ঞা, সাজা সাজা দিচ্ছে 120 খ। সাধারণ অভিপ্রায় 2 জন, অপরাধজনক ষড়যন্ত্র 2 জন, এটা পার্থক্য হয় না। সাধারণ অভিপ্রায় প্রি প্ল্যান থাকে, অপরাধটা সংগঠিত হতে হয়। অপরাধজনক ষড়যন্ত্রে প্রি প্ল্যান থাকলেই হবে, ষড়যন্ত্র মানে মানে অপরাধ সংগঠিত হওয়ার প্রয়োজন নাই, হতেও পারে না হতে পারে। আচ্ছা, এটা সাক্ষ্য আইনের একটা নীতি। সাধারণ অভিপ্রায় বা অপরাধমূলক ষড়যন্ত্র একটা কি মানে স্বতন্ত্র অপরাধ। তারপরে অপরাধজনক ষড়যন্ত্রের ইংরেজিতে বলে হচ্ছে ক্রিমিনাল কনস্পাইরেসি, আর এই জায়গায় বলে কি কমন ইন্টেনশন। এর আলাদা কোনো সাজার ব্যবস্থা নাই, আর এর আলাদা সাজার ব্যবস্থা আছে। এটা আলোচনা করছে এত ধারায়, এটা আলোচনা করছে এত ধারায়, এই তো। তো আমাদের আজকে আপনাদের যে পরীক্ষা নিলাম অনলাইনে, আপনারা আল্লাহর হস্তে কেউ দেখান নাই। আমাদের এখানে 4 জন আছেন, 4 জনের মধ্যে একজন পাইছে 10.5, একজন 8.5, অনুপ কত, অনুপ 7, আর জাকারিয়া কত, 5 নাকি, জাকারিয়া 5।
5:30। এই হলো আমাদের 4 জনের কথা। ধন্যবাদ। আগামীকাল বিকাল 3টা 30-এ আপনাদের লিখিত ক্লাস থাকবে। আগামীকাল বিকাল 3টা 30 আমরা দেওয়ানি কার্যবিধি করবো। আগামীকাল বিকাল 3টা 30। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।